জাতীয় শিক্ষা আন্দোলনের ক্রমবিকাশ ও ভারতীয় শিক্ষা। ভারতে জাতীয়তাবাদী আন্দোলনের যে স্ফুরণ ঊনবিংশ শতাব্দীতে পরিলক্ষিত হয়, কার্জনের জাতীয় শিক্ষানীতি ঘোষণা ও বিশ্ববিদ্যালয়ে আইনের মাধ্যমে প্রযুক্ত শিক্ষা সংকোচন নীতি জাতীয়তাবাদী আন্দোলনে গতি সঞ্চার করে। শুধু তাই নয়, 1905 সালে কার্জনের বঙ্গভঙ্গ ঘোষণা সেই আন্দোলনকে আরও তীব্রতর করে তোলে। বাংলায় জন্ম নেয় স্বদেশী আন্দোলন। জাতীয় শিক্ষা বলতে কী বোঝায়? ভারতীয়দের দ্বারা নিয়ন্ত্রিত এমন এক শিক্ষা ব্যবস্থা যা জাতির ঐতিহ্য ও সংস্কৃতির দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে এবং সেই শিক্ষা ব্যবস্থায় জনগণের সমান সুযোগ ও সমান অধিকারের দাবিকে স্বীকার করে নেবে, সেটাই হচ্ছে জাতীয় শিক্ষা। ভারতীয়দের দ্বারা নিয়ন্ত্রিত এমন এক বিশেষ ব্যবস্থা যা জাতির ঐতিহ্য ও সংস্কৃতির দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে এবং শিক্ষা ব্যবস্থায় জনগণের সমান সুযোগ ও সমান অধিকারের দাবিকে স্বীকার করে নেবে, সেটাই হচ্ছে জাতীয় শিক্ষা। জাতীয় শিক্ষার আন্দোলনের উদ্দেশ্য ভারতীয়দের বিকাশ সাধন, শিক্ষা সুযোগের প্রসার, শিক্ষায় ভারতীয় নিয়ন্ত্রণ, ভারতীয় জ্ঞানবিজ্ঞান ও পাশ্চাত্য জ্ঞানবিজ্ঞানের সংযোগ সাধন, ভারতীয় জ্ঞানবিজ্ঞান ও পাশ্চাত্য জ্ঞানবিজ্ঞানের সংযোগ সাধন, প্রাথমিক শিক্ষার ব্যাপক প্রসারের মাধ্যমে গণশিক্ষার পরিসর বৃদ্ধি করা, প্রাথমিক শিক্ষার ব্যাপক প্রসারের মাধ্যমে গণশিক্ষার পরিসর বৃদ্ধি করা, আর নারী শিক্ষার বিস্তার। ভারতের যে জাতীয় শিক্ষা আন্দোলন তাকে তিনটি পর্যায়ে ভাগ করা যায়। প্রথমে যে জাতীয়তাবাদী শিক্ষা আন্দোলন গড়ে উঠেছিল সেটা হচ্ছে মূলত বঙ্গভঙ্গকে কেন্দ্র করে। বঙ্গভঙ্গ এবং তার সময় গড়ে ওঠা জাতীয় শিক্ষা আন্দোলন। বঙ্গভঙ্গের আগে থেকেই অবশ্য জাতীয় শিক্ষা আন্দোলন গড়ে উঠেছিল। ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আমাদের দেশে জাতীয়তাবাদী আন্দোলন গড়ে উঠেছিল। এই জাতীয় রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি জাতীয় শিক্ষা আন্দোলনও গড়ে ওঠে। 1867 খ্রিস্টাব্দে জাতীয় মেলা বা হিন্দু মেলা থেকেই শিক্ষা সম্পর্কে জাতীয় চেতনা জাগ্রত হতে আরম্ভ করে। 1867 খ্রিস্টাব্দে আয়োজিত জাতীয় মেলা বা হিন্দু মেলা থেকেই শিক্ষা সম্পর্কে জাতীয় চেতনা জাগ্রত হতে আরম্ভ করে। 1875 খ্রিস্টাব্দে আর্য সমাজের মাধ্যমে প্রাচীন ভারতীয় সংস্কৃতি ও আদর্শের কথা এই আর্য সমাজের লোকেরা প্রচার করতে থাকে। 1885 খ্রিস্টাব্দে যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তখনই শিক্ষা সংস্কারের দাবি উত্থাপন করা হয়। এই দাবি ক্রমে ঘনীভূত হতে হতে বিংশ শতকের প্রথম ভাগে একটি আন্দোলনে পরিণত হয়। 1901 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে আশ্রম বিদ্যালয় স্থাপন করেন। 1901 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় স্থাপন করেন। অনুরূপ উদ্দেশ্যে সতীশচন্দ্র মুখোপাধ্যায় 1895 খ্রিস্টাব্দে কলকাতার ভবানীপুর অঞ্চলে ভাগবত চতুষ্পাঠী নামে একটি বিদ্যালয় শুরু করেন। 1895 খ্রিস্টাব্দে কলকাতার ভবানীপুর অঞ্চলে এই উদ্দেশ্যে স্বদেশী শিক্ষার বিস্তারে সতীশচন্দ্র মুখোপাধ্যায় ভাগবত চতুষ্পাঠী নামে কলকাতার ভবানীপুরে একটি বিদ্যালয় স্থাপন করেন। প্রাচীন ভারতের তপবনের শিক্ষা আদর্শে স্বামী দয়ানন্দ সরস্বতী গুরুকুল শিক্ষা ব্যবস্থার কথা প্রচার করেন। তারই প্রভাবে 20 শতকের শুরুতে 1903 খ্রিস্টাব্দে স্বামী শ্রদ্ধানন্দ হরিদ্বারের কাংড়িতে গুরুকুল প্রতিষ্ঠা করেন। 1903 খ্রিস্টাব্দে স্বামী শ্রদ্ধানন্দ হরিদ্বারের কাংড়ি উপত্যকায় গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করেন। এছাড়া 1902 খ্রিস্টাব্দে বৃন্দাবন গুরুকুল তৈরি হয়। প্রথমে এটি সেবাকেন্দ্রে প্রতিষ্ঠিত হয়, পরে 1911 খ্রিস্টাব্দে বৃন্দাবনে স্থানান্তরিত হয়। বঙ্গভঙ্গের প্রতিবাদে যে আন্দোলন গড়ে উঠেছিল তাকে দমন করার জন্য সরকার বিভিন্ন দমনমূলক নীতি গ্রহণ করেছিল। এর প্রতিবাদে জাতীয় নেতারা স্বদেশী আন্দোলন ও বিদেশি শিক্ষা বর্জনের ডাক দিলেন। এই ডাকে সাড়া দিয়ে দেশের ছাত্ররা স্কুল কলেজ বয়কট করে। বিশেষ করে রংপুর, ঢাকা, মাদারীপুর এই ছাত্র আন্দোলনে অত্যন্ত হিংস্র রূপ নেয়। সেই জন্য এই ছাত্র আন্দোলনকে দমন করার জন্য বা ছাত্র আন্দোলন থেকে ছাত্রদের সরিয়ে রাখার জন্য নানান সার্কুলার জারি হয়। এর মধ্যে ছিল কুখ্যাত কার্লাইল সার্কুলার। 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জন কার্লাইল সার্কুলার জারি করেন। এই সার্কুলারে স্কুল কলেজের অধ্যক্ষদের বলা হয়েছিল ছাত্রদের পক্ষে রাজনীতিতে যোগ দেওয়া এবং সভা সমিতিতে যোগ দেওয়া বাঞ্ছনীয় নয়। কিন্তু ছাত্রদের আবেগকে বাধা দেওয়া গেল না। বহু সংখ্যক ছাত্রকে স্কুল কলেজ ছাড়তে হলো। জাতীয় নেতারা এই ছাত্রদের সম্পর্কে চিন্তাভাবনা শুরু করলেন। তার ফলশ্রুতিরূপে 1906 খ্রিস্টাব্দে রংপুরে একটি জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1906 সালে রংপুরে একটি জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এখানে আন্দোলনের দরুন বিতাড়িত ছাত্রদের পড়াশোনার ব্যবস্থা করা হয়। বিত্তমান ব্যক্তি জাতীয় শিক্ষা আন্দোলনের জন্য অর্থ দান করেন। এইসব অর্থের সাহায্যে দেশের শিক্ষা ব্যবস্থাকে বিদেশি সরকারের প্রভাবমুক্ত করার জন্য পুরোপুরি জাতীয় আদর্শে শিক্ষা দেওয়ার জন্য 92 জন সদস্য নিয়ে 1906 খ্রিস্টাব্দে 12ই মার্চ জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। 1906 খ্রিস্টাব্দে 92 জন সদস্য নিয়ে 12ই মার্চ জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, স্যার রাসবিহারী ঘোষ, হীরেন্দ্রনাথ দত্ত প্রমুখ মনীষীগণ জাতীয় শিক্ষার পরিকল্পনা রচনা করেন। 1906 খ্রিস্টাব্দে 14ই আগস্ট কলকাতার টাউন হলে অনুষ্ঠিত এক সভায় রাসবিহারী ঘোষ ন্যাশনাল কলেজ ও স্কুল স্থাপনের কথা ঘোষণা করেন। 1906 খ্রিস্টাব্দে 14ই আগস্ট কলকাতার টাউন হলে অনুষ্ঠিত এক সভায় রাসবিহারী ঘোষ ন্যাশনাল কলেজ ও স্কুল স্থাপনের কথা বলেন। বউবাজার স্ট্রিটের একটি ভাড়া বাড়িতে আনুষ্ঠানিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানের কাজ শুরু হয়। এর অধ্যক্ষ হলেন শ্রী অরবিন্দ। এর প্রধান কর্মকর্তা নিযুক্ত হলেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়। তারকনাথ পালিত এবং নীলরতন সরকার কেবলমাত্র কারিগরি ক্ষেত্রে বিজ্ঞান শিক্ষাদানের পক্ষপাতী ছিলেন। তারা বিশ্বাস করতেন ভারতের ভবিষ্যৎ উন্নতি নির্ভর করছে কারিগরি ও বৈজ্ঞানিক শিক্ষা প্রসারের ওপর। তাই তারা পৃথক পৃথক পরিষদের মাধ্যমে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট নামে একটি কলেজ স্থাপন করেন। গণশিক্ষার প্রসারে বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষার উদ্যোগ। বরোদার মহারাজা ও তার সারা রাজ্যে 1906 সালে 6 থেকে 12 বয়সী ছেলেদের জন্য এবং 6 থেকে 10 বছর বয়সী মেয়েদের জন্য বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করেন।
বরোদার মহারাজা তার সারা রাজ্যে 1906 সাল থেকে 6 থেকে 12 বয়সী ছেলেদের জন্য এবং 6 থেকে 10 বছর বয়সী মেয়েদের জন্য বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করেন। ব্রিটিশ ভারতে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার সংগঠিত প্রয়াস মুম্বাইতে স্যার ইব্রাহিম রহিমতুল্লাহ এবং স্যার চমনলাল শীতলাবাদ এর নেতৃত্বে প্রথম শুরু হয়। ব্রিটিশ ভারতে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার সংগঠিত প্রয়াস শুরু হয় মুম্বাইতে স্যার ইব্রাহিম রহিমতুল্লাহ এবং স্যার চমনলাল শীতলাবাদের নেতৃত্বে। তাদের আন্দোলনে মুম্বাই সরকার 1906 সালে একটি কমিটি নিয়োগ করে। মুম্বাইয়ের যে প্রেসিডেন্সি সরকার বা মুম্বাইয়ের যে প্রাদেশিক সরকার 1906 সালে একটি কমিটি নিয়োগ করে মুম্বাই শহরে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার উপর সমীক্ষা করার জন্য দায়িত্ব ওই কমিটির হাতে তুলে দেন। এই কমিটির সিদ্ধান্ত হলো যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার এখনও সময় আসেনি, কেননা বিদেশি এক সরকার দেশের জনসাধারণকে তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে বাধ্য করতে পারেন না, যা একজন ভারতীয় রাজার পক্ষে করা সম্ভব। প্রাথমিক শিক্ষায় অধিকার কথাটির প্রামাণ্য ব্যবহার করেন রবীন্দ্রনাথ ইন্টারন্যাশনাল লিগ ফর দ্য ন্যাশনাল এডুকেশন অফ চিলড্রেন 1908 সালে সংস্থায় পাঠানো একটি চিঠিতে। ওই চিঠিতে রবীন্দ্রনাথ বলেছিলেন, শিক্ষাকে দেখতে হবে একটা অধিকার হিসেবে, যে ব্যক্তি ও সমাজকে ভেবেচিন্তে কোনো কাজ করতে সহায়তা দান করে। প্রাথমিক শিক্ষায় অধিকার কথাটির প্রামাণ্য ব্যবহার করেন রবীন্দ্রনাথ। তিনি 1908 খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল লিগ ফর দ্য ন্যাশনাল এডুকেশন অফ চিলড্রেন নামে একটি সংস্থায় একটি চিঠি পাঠান। ওই চিঠিতে বলেছিলেন, শিক্ষাকে দেখতে হবে একটা অধিকার হিসেবে, যে অধিকার ব্যক্তি ও সমাজকে ভেবেচিন্তে কোনো কাজ করতে সহায়তা দান করে। বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষার প্রসারে গোপালকৃষ্ণ গোখলের প্রচেষ্টা। বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষার প্রসারে গোপালকৃষ্ণ গোখলের প্রচেষ্টা। অধ্যাপক গোপালকৃষ্ণ গোখলে ভারতীয় জাতীয় কংগ্রেসের এক সক্রিয় সদস্য, যিনি 1905 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি নিযুক্ত হন। 1902 সাল থেকে তিনি ব্রিটিশ ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের একজন বেসরকারি সদস্য হিসেবে যুক্ত ছিলেন। অর্থাৎ ব্রিটিশ ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের বেসরকারি সদস্য হিসেবে যুক্ত ছিলেন। ব্রিটিশ নিয়ন্ত্রণে শিক্ষার গুণগত সংস্কারে কার্জন জোর দিয়েছিলেন, কিন্তু গোখলে চেয়েছিলেন শিক্ষার পরিমাণগত প্রসারে, যা শিক্ষা দ্রুত জনসাধারণের কাছে পৌঁছাতে পারে। অর্থাৎ কার্জন চেয়েছিলেন গুণগত মান উন্নয়ন আর গোখলে চেয়েছিলেন পরিমাণগত মান উন্নয়ন। তাই তিনি প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার জন্য 1910 খ্রিস্টাব্দে একটি শিক্ষা বিল বা রেজলিউশন পাস করার চেষ্টা করেন এবং সেটা হচ্ছে পার্লামেন্টে তিনি উপস্থাপিত করেন। 1911 সালে প্রাথমিক শিক্ষা বিল সরকারের কাছে সেটাকে উপস্থাপিত করেন। 1910 সালে একটি রেজলিউশন তৈরি করেন এবং 1911 সালে সেটা সরকারের কাছে উপস্থাপন করেন। বিলটির উদ্দেশ্য ছিল সারা দেশে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রবর্তনকে সরকারি নীতি হিসেবে গ্রহণ করতে হবে। গোখলের প্রস্তাবের মূল বিষয় ছিল লোকাল বডিজগুলো যাতে, অর্থাৎ স্বশাসিত সংস্থাগুলো যাতে তাদের নিজস্ব এলাকায় বাধ্যতামূলক একটা প্রাথমিক শিক্ষার প্রবর্তন করতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। 6 থেকে 10 বছরের ছেলেদের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষার বাধ্যতামূলকভাবে প্রযুক্ত হতে হবে। যে অঞ্চলগুলিতে স্কুলে যাওয়ার যোগ্য বয়সী ছেলেদের শতকরা 33 জন স্কুলে যায়, সেখানে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন প্রযুক্ত হবে। যেসব জায়গায় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তিত হবে সেখানে শিক্ষা হবে অবৈতনিক, তা না হলে গরিবদের উপর আর্থিক বোঝা দারুণভাবে বৃদ্ধি পাবে। শিক্ষার বাড়তি খরচ 2:1 অনুপাতে সরকার ও স্বায়ত্তশাসন সংস্থা ভাগ করে নেবে। শিক্ষার বাড়তি খরচ 2:1 অনুপাতে সরকার এবং স্বায়ত্তশাসন সংস্থা তারা ভাগ করে নেবে। স্বরাষ্ট্র দপ্তরের অধীনে একজন পৃথক শিক্ষা সচিব নিযুক্ত হবেন। শুধুমাত্র রাজ্যগুলির ওপর শিক্ষার দায়িত্ব না দিয়ে এই দায়িত্বকে ভাগ করে নিতে হবে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুজনেই এটাকে ভাগাভাগি করে দায়িত্বটা নেবেন। 3টি প্রস্তাব গৃহীত হয় গোখলের রেজলিউশনে। কেন্দ্রীয় সরকারের অধীনে একটি পৃথক শিক্ষা দপ্তর প্রবর্তিত হয়। শিক্ষা দপ্তরে একজন সচিব নিযুক্ত হন। প্রাথমিক শিক্ষার উন্নয়ন বিষয়ক একটি বিবরণী প্রকাশিত হতে শুরু করে। কিন্তু গোখলের মূল দাবি ছিল প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করার প্রস্তাব, সে সম্পর্কে কোনো কথা বলা হয়নি। জাতীয় কংগ্রেস এবং সর্বভারতীয় মুসলিম লীগ বিষয়টির প্রতি ইতিবাচক মনোভাব গ্রহণ করে এবং তাদের রাজনৈতিক এজেন্ডায় স্থান দেয়। জাতীয় শিক্ষা আন্দোলনের গতিমন্থরতা। 1911 সালে বঙ্গভঙ্গ আইন বাতিল হয় এবং কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয়। এর ফলে স্বদেশী আন্দোলনের তীব্রতা কমে আসে, শিক্ষা আন্দোলনের গতিও আপাতত মন্থর হয়ে পড়ে। কিন্তু দেশীয় নেতৃত্ব ও সাধারণ মানুষের মধ্যে যে বিপুল পরিমাণ শিক্ষা চেতনার উন্মেষ ঘটেছিল তা মোটেই অবরুদ্ধ হয়নি, বরং জাতীয় শিক্ষা আন্দোলনের ব্যাপ্তি ভারতীয় শিক্ষার নানা ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। প্যাটেল অ্যাক্ট একটি আইন আনার চেষ্টা করেছিলেন, একটি বিল উপস্থাপিত করেন 1918 সালে, সেটাই প্যাটেল অ্যাক্ট নামে পরিচিত। 1917 খ্রিস্টাব্দে বোম্বাই লেজিসলেটিভ কাউন্সিলে একটি বিল উপস্থাপিত করে মুম্বাই মিউনিসিপ্যাল অঞ্চলে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার জন্য একটি নীতি প্রবর্তনের আবেদন করেন। 1918 সালের 5ই ফেব্রুয়ারি মুম্বাইয়ের গভর্নর জেনারেল সেই বিলে সম্মতি দেন। ব্রিটিশ ভারতে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রচলনের এটি প্রথম আইনি সফল পদক্ষেপ। এটি বিলটা সম্ভবপর হয়েছিল, তার কারণ হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে গ্রাম এবং শহরে একসঙ্গেই বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার কর্মসূচি গ্রহণ করতে চেয়েছিলেন, কিন্তু বল্লভভাই প্যাটেল শুধুমাত্র মিউনিসিপ্যাল এলাকায় সেইটাকে সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন। ফলে সরকারের ব্যয় বাড়ানো কমে গেছিল, পরে সরকার রাজি হয়ে যায়। প্যাটেলের মত ছিল কেন্দ্রীয় সরকারের পরামর্শক্রমে প্রাদেশিক সরকারের ইচ্ছার ওপর বাধ্যতামূলক শিক্ষার ব্যয়ের বিষয়টি নির্ভর করবে, অর্থাৎ প্রাদেশিক সরকার যতটা ব্যয় করতে চাইবে ততটাই করবে। এই দুটি সহজ শর্ত রাখার ফলে এই বিলগুলো পাস হয়ে যায়। আচ্ছা, জাতীয় শিক্ষা আন্দোলনের দ্বিতীয় পর্যায়
গান্ধীজির অসহযোগ আন্দোলনের সময় 1920 থেকে 22-এর এই সময় ধরে জাতীয় শিক্ষা আন্দোলনের দ্বিতীয় পর্যায় শুরু হয়। জাতীয় শিক্ষা আন্দোলনের এই পর্যায়ে জাতীয় শিক্ষার লক্ষ্য সুস্পষ্ট হয়। সারা ভারতে এই আন্দোলন বিস্তার লাভ করে। এই আন্দোলন ছিল অনেকখানি সংগঠিত। হিন্দু মুসলমান নেতৃবৃন্দ এই আন্দোলনে সংযুক্ত হয়েছিলেন। ভারতের জাতীয় কংগ্রেসের দাবি মতো স্বায়ত্তশাসন ব্যবস্থার প্রতি মন্টেগু চেমসফোর্ড আইনে ব্রিটিশ সরকারের উদাসীনতার জন্য এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের নৃশংসতার জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন এর ডাক দেন। 1920 সালে গান্ধীজি এক ঐক্যবদ্ধ গণ আন্দোলনের ডাক দেন। ওই বছর 1920 সালে নাগপুর কংগ্রেস অধিবেশনে গান্ধীজির এই প্রস্তাব কংগ্রেসে গৃহীত হয়। সিদ্ধান্ত নেওয়া হয় যে সরকারি স্কুল কলেজ থেকে শিক্ষার্থীদের পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে, অর্থাৎ স্কুল কলেজ বর্জন করা হবে। সরকারি স্কুল কলেজ ছেড়ে আসা শিক্ষার্থীদের ভর্তির জন্য ভারতের বিভিন্ন প্রদেশে জাতীয় বিদ্যালয় ও কলেজ স্থাপন করা হবে। এইসব জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজ প্রভাববিহীন জাতীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে ভারতের বিভিন্ন জায়গায় দ্রুত জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে থাকে। যেমন এক হচ্ছে কলকাতায় ন্যাশনাল মেডিকেল কলেজ, পাটনায় বিহার বিদ্যাপীঠ, বারাণসীতে কাশী বিদ্যাপীঠ, গুজরাটে গুজরাট বিদ্যাপীঠ, মহারাষ্ট্রে তিলক বিদ্যাপীঠ এবং মুসলিমদের জন্য আলিগড়ে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিদ্যালয় স্থাপিত হয়। তাহলে এই সময় কলকাতায় ন্যাশনাল মেডিকেল কলেজ তৈরি হয়, পাটনায় বিহার বিদ্যাপীঠ তৈরি হয়, বারাণসীতে কাশী বিদ্যাপীঠ তৈরি হয়, গুজরাটে গুজরাট বিদ্যাপীঠ তৈরি হয়, মহারাষ্ট্রে তিলক বিদ্যাপীঠ তৈরি হয় এবং মুসলিমদের জন্য আলিগড়ে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিদ্যালয় স্থাপিত হয়। এই সময় কলকাতায় গৌড়ীয় সর্ববিদ্যায়তন স্থাপিত হয়। অন্ধ্র জাতীয় বিদ্যায়তন স্থাপিত হয়। এমনকি প্রতি জেলায়, মহকুমায়, এমনকি বড় বড় গ্রামে বিভিন্ন স্তরে জাতীয় বিদ্যালয় গড়ে ওঠে। রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের আশ্রমটি বিশ্বভারতী রূপে পরিচিত হয়। দেশের সর্বত্র মেডিকেল কলেজ, আর্ট ও টেকনিক্যাল কলেজের প্রতিষ্ঠা ছিল এই দ্বিতীয় পর্যায়েতেই ঘটেছিল। জাতীয় আন্দোলনের তৃতীয় পর্যায় এই তৃতীয় পর্যায়ের আন্দোলন গড়ে ওঠে মূলত 1935 থেকে 1937 বা তার পরবর্তীকালে যে শিক্ষা আন্দোলন গড়ে উঠেছিল, এটাই হচ্ছে জাতীয় শিক্ষা আন্দোলনের তৃতীয় পর্যায়। এই পর্যায়ে জাতীয় নেতৃত্ববৃন্দ অনুভব করেছিলেন জাতীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রাক শর্ত হলো দেশকে স্বাধীন করা। তাই তারা পূর্ণ স্বরাজের লক্ষ্যে আন্দোলনে পরিচালিত করা হয়। 1935 সালে ভারত শাসন আইন অনুসারে 1937 সাল থেকে ভারতীয় প্রদেশগুলিতে, ভারতের যে রাজ্যগুলি রয়েছে সেখানে স্বায়ত্তশাসন ব্যবস্থা চালু হয়। শিক্ষা প্রাদেশিক সরকারের আওতাভুক্ত হয়। এবট এবং উডের রিপোর্টে, মানে 1937 সালের যে রিপোর্ট, সেখানে সাধারণ শিক্ষার পাশাপাশি বৃত্তি শিক্ষা চালু করার কথা বলা হয়। ব্রিটিশ ভারতে প্রথম দেশজ শিক্ষা পরিকল্পনা হিসেবে মহাত্মা গান্ধীর বুনিয়াদী শিক্ষা প্রচেষ্টা ভারতের এলিমেন্টারি শিক্ষার ক্ষেত্রে একটি বিশিষ্ট জায়গা করে নিয়েছে। এই শিক্ষা প্রচেষ্টা প্রকৃতপক্ষে প্রথম জাতীয় শিক্ষা ব্যবস্থা। এই বুনিয়াদী শিক্ষার যে প্রচেষ্টা, এটা হচ্ছে প্রথম জাতীয় শিক্ষা ব্যবস্থা। 1944-45 সালে গান্ধীজি তার প্রবর্তিত বুনিয়াদী শিক্ষার কিছু পরিবর্তন সাধন করেন। পরিবর্তিত বুনিয়াদী শিক্ষাকে তিনি নয়া তালিম বলে আখ্যা দিয়েছেন। এই শিক্ষা ব্যবস্থা ভারতের স্বাধীনতা লাভের পরেও কিছুকাল চালু ছিল। একথা বলা হয় যে 1937 খ্রিস্টাব্দের পরবর্তী সময়, অর্থাৎ স্বায়ত্তশাসন ব্যবস্থা চালুর পরে গান্ধীজি প্রবর্তিত বুনিয়াদী শিক্ষা ভাবনায় অবতারণার সময়কাল থেকে জাতীয় শিক্ষা আন্দোলনের তৃতীয় পর্যায় শুরু হয়। বুনিয়াদী শিক্ষা বা শিক্ষায় ওয়ার্ধা পরিকল্পনা। ব্রিটিশ ভারতে প্রথম দেশকে শিক্ষা পরিকল্পনা হিসেবে মহাত্মা গান্ধীর বুনিয়াদী শিক্ষা প্রচেষ্টা ভারতের এলিমেন্টারি শিক্ষার ক্ষেত্রে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। 1931 সালে যখন দ্বিতীয় গোলটেবিল বৈঠক আয়োজন করা হচ্ছে, তখন গান্ধীজি এই অকার্যকারী একটা প্রাথমিক শিক্ষার একটা করুণ অবস্থার বিষয়টি তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন ব্রিটিশ সরকার এর শিক্ষানীতি গণশিক্ষার শোচনীয় অবস্থার জন্য দায়ী। 1935 সালে ভারত শাসন আইন অনুসারে ভারতের 7টি প্রদেশে 1937 সালে জাতীয় কংগ্রেস মন্ত্রিসভা গঠন করে এবং স্বায়ত্তশাসন লাভ করে। কংগ্রেসের পুরনো দাবি বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষা রূপায়ণের ভার স্বাভাবিকভাবে প্রাদেশিক মন্ত্রিসভাগুলির ওপর বর্তায়। কিন্তু এই শিক্ষা পরিকল্পনা রূপায়ণের জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, তার সংস্থান কোনো প্রাদেশিক সরকারের হাতে ছিল না। অন্যদিকে গান্ধীজি তথা কংগ্রেসের প্রতিজ্ঞা ছিল সারা দেশে মদ্যপান নিষিদ্ধ করা হবে, অবৈতনিক প্রাথমিক শিক্ষা চালু করা হবে। তো সেই বিষয়টি দেখার জন্য একটা বৈপ্লবিক চিন্তাভাবনার অবতারণা করেন গান্ধীজি। 1937 খ্রিস্টাব্দের হরিজন পত্রিকায় গান্ধীজি তার বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা বা বেসিক এডুকেশনের যে প্ল্যান, সেটা প্রকাশ করেন। গান্ধীজির এই বুনিয়াদী শিক্ষার মূল কথা ছিল স্বনির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করে বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষা লক্ষ্য পূরণ করা। স্বনির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করা সমগ্র দেশের জন্য 14 বছর ব্যাপী অবৈতনিক, 14 বছর পর্যন্ত অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা। এর নাম দিয়েছিলেন নৈতালিম বা নিউ এডুকেশন। দুই হচ্ছে শিক্ষার সঙ্গে প্রয়োজনীয় উৎপাদনমূলক হাতের কাজ বা বৃত্তি শিক্ষা শেখার মাধ্যমে প্রয়োজনীয় অর্থের সংস্থান করা। একটি বৃত্তিকে কেন্দ্র করে অন্যান্য বিষয় শেখানোর ব্যবস্থা করা, অর্থাৎ একটা সামগ্রিক শিক্ষা আর কি। শিক্ষাকে গ্রামীণ অর্থনীতির সঙ্গে যুক্ত করা। শিক্ষা হলো শিশুর দেহ, মন ও আত্মার সার্বিক বিকাশ। শিক্ষার শুধুমাত্র সাক্ষরতা বা নিছক কিছু জ্ঞান অর্জনে সীমাবদ্ধ নয়, এমনকি সাক্ষরতা শিক্ষার শুরু বা শেষও নয়। শিক্ষা এমনভাবে পরিচালিত হবে যাতে শিক্ষা সামাজিক পরিবর্তন আনার পক্ষে সহায়ক হয়। শিক্ষা প্রসারিত হবে সমাজের একেবারে নিচুতলা থেকে, যেখানে সাধারণ মানুষ বিভিন্ন উৎপাদনমূলক হাতের কাজের সঙ্গে যুক্ত হবে। উৎপাদনমূলক কাজের মাধ্যমে প্রশিক্ষণ ব্যবস্থা ছেলেমেয়েদের এমন এক দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ গড়ে দেবে
যা তাদের মন জীবনযাপনের উপযোগী সমবায় মানসিকতার ধারণা বদ্ধমূল হওয়ার সুযোগ এনে দেবে। অর্থাৎ একটা সমবায় গড়ে উঠবে এবং তার মাধ্যমে দেশের সর্বাঙ্গীন বিকাশ হবে। গান্ধীজির স্বপ্নের সমাজ। গান্ধীজি এমন একটি সমাজ বা একটি রামরাজ্যের স্বপ্ন দেখতেন যেখানে শান্তি, একতা ও পরিতৃপ্তি বিরাজ করবে। তিনি তার স্বপ্নকে সর্বোদয় বলে আখ্যায়িত করেছেন যেখানে সমাজের সব থেকে দুর্বল অংশ এই ভেবে নিশ্চিন্ত হবে যে তারা ন্যায় ও বিচারের অধিকার পাবে এবং তারা সকলে বিকেন্দ্রীকৃত প্রশাসনিক ব্যবস্থার আওতাভুক্ত হবে। ভিত্তি: বুনিয়াদী শিক্ষার ধারণাগত ভিত্তি। উপরোক্ত শিক্ষাগত ও সামাজিক উদ্দেশ্য পূরণে ব্রিটিশ ভারতে পরিচালিত যে শিক্ষা মোটেই সহায়ক নয়। গান্ধীজি প্রবর্তিত বুনিয়াদী শিক্ষা বা বেসিক এডুকেশন হলো শ্রেষ্ঠ উপায় যার মাধ্যমে উল্লিখিত উদ্দেশ্যগুলি সহজে পূরণ করা যাবে। বুনিয়াদী বা বেসিক বলতে তিনি ভারতীয় সংস্কৃতির বুনিয়াদিকেই বোঝাতে চেয়েছেন। গান্ধীজি বুনিয়াদী বা বেসিক বলতে তিনি ভারতীয় সংস্কৃতির বুনিয়াদিকেই বোঝাতে চেয়েছেন। তার শিক্ষা পরিকল্পনায় আরও কতগুলি বিষয় তুলে ধরেছিলেন। সেই বিষয়গুলি হলো: বুনিয়াদী শিক্ষার আওতায় মাতৃভাষার মাধ্যমে 6 থেকে 13 বছরের ছেলেমেয়েরা বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থায় আওতাভুক্ত হবে। 6 থেকে 13 বছরের ছেলেমেয়েরা বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থার আওতাভুক্ত হবে। বুনিয়াদী শিক্ষার লক্ষ্য হবে ছেলেমেয়েদের সর্বাঙ্গীন বিকাশ। এই শিক্ষা বোধবুদ্ধি ও কাজের মধ্যে সমন্বয় সাধন করতে পারবে। শিক্ষার্থীরা উৎপাদনশীল কাজের মধ্যে নিবিষ্ট হবে এবং উৎপাদনশীল কাজের মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে। এই শিক্ষা পরিকল্পনায় শিক্ষাকে উদ্দীপ্ত করবে, আবার অন্যদিকে শিক্ষা কাজকে নতুন উদ্যমে অধিকতর উদ্দীপনা যোগাবে। শিক্ষক পাঠ্য বইয়ের মাধ্যমে আবদ্ধ না থেকে স্বাধীনভাবে নানান পরীক্ষা নিরীক্ষা করবেন এবং তারা শিক্ষার্থীদের সঙ্গে একযোগে কাজ করবেন। শিক্ষক শিক্ষার্থীদের কাছে হবেন আদর্শ স্থানীয় বা রোল মডেল। প্রত্যক্ষ ধর্মশিক্ষার কোনো প্রয়োজন থাকবে না। পুঁথিকেন্দ্রিক শিক্ষার পরিবর্তে শিক্ষা হবে জীবনকেন্দ্রিক। গান্ধীজির বুনিয়াদী শিক্ষা এক আদর্শ সমাজ গড়ার পরিকল্পনা। তার পরিকল্পিত আদর্শ সমাজ হলো আদর্শ নাগরিকদের ছোট ছোট স্বাবলম্বী গোষ্ঠী। সবাইকে স্বাবলম্বী করে তুলতে হবে। জাকির হুসেন কমিটি 1937। ওয়ার্ধা কংগ্রেসের অধিবেশনে খ্যাতনামা শিক্ষাবিদ ডক্টর জাকির হোসেনের নেতৃত্বে আরও 7 জন সদস্যকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়। 1937 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে ওয়ার্ধায় গান্ধীজির সভাপতিত্বে একটি সর্বভারতীয় শিক্ষা সম্মেলন এর আহ্বান করা হয়। শিক্ষা পরিকল্পনাকে কার্যকারী রূপ দেওয়ার জন্য কয়েকটি নীতি স্থির করা হয় এবং সেখানেই 7 সদস্যকে নিয়ে একটি কমিটি গঠন করা হয় যার চেয়ারম্যান ছিলেন ডক্টর জাকির হোসেন। সেই জন্য এটাকে জাকির হোসেন কমিটি বলা হয়। 1937 সালের 2রা ডিসেম্বর এই কমিটি প্রথম জাতীয় শিক্ষা পরিকল্পনা পেশ করেন। 1937 খ্রিস্টাব্দের 2রা ডিসেম্বর এই কমিটি প্রথম জাতীয় শিক্ষা পরিকল্পনা পেশ করেন। এই কমিটির পেশ করা রিপোর্টে ওয়ার্ধা স্কিম অফ বেসিক এডুকেশন নামে পরিচিত। গান্ধীজি এই রিপোর্ট অনুমোদন করেন। 1938 সালে হরিপুরা কংগ্রেস অধিবেশনেও এই রিপোর্ট অনুমোদিত হয়। 1937 সালের 2রা ডিসেম্বর এই কমিটি প্রথম জাতীয় শিক্ষা পরিকল্পনা পেশ করেন। কমিটির পেশ করা এই রিপোর্টে ওয়ার্ধা স্কিম অফ বেসিক এডুকেশন নামে পরিচিত হয় এবং গান্ধীজি এই রিপোর্টের অনুমোদন করেন। 1938 সালে হরিপুরা কংগ্রেসের অধিবেশনেও এই রিপোর্ট অনুমোদিত হয়। ওয়ার্ধা শিক্ষা পরিকল্পনার বৈশিষ্ট্য: অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা। 7 থেকে 14 বছর বয়সের ছেলেমেয়েরা এর আওতায় আসবে। ভারতীয় জনগণের কৃষ্টি ও সভ্যতার সঙ্গে সাযুজ্য রেখে এই শিক্ষা পরিকল্পনা পরিচালিত হবে। এই শিক্ষা পরিকল্পনা বাস্তব উপায়ে গণশিক্ষার দাবি পূরণ করতে পারবে। উৎপাদনমূলক বৃত্তি বা কারুশিল্প বা ক্র্যাফট। উৎপাদনমূলক কাজে শিক্ষার্থীর মানসিক ও কর্মদক্ষতার যথার্থ সমন্বয় ঘটাতে সক্ষম হয়। উৎপাদনমূলক কাজ শিক্ষার্থীর মানসিক শৃঙ্খলাকে সংঘবদ্ধ করে। শিক্ষার্থীরা সার্থক শ্রমের মর্ম উপলব্ধি করতে পারবে। বুনিয়াদী শিক্ষার মূল কথা ছিল হচ্ছে কাজের মধ্য দিয়ে জ্ঞান আহরণ। এটি একটি স্বনির্ভর শিক্ষা পরিকল্পনা। এই শিক্ষা নিজেই স্বনির্ভর। এই শিক্ষা ব্যক্তিকে পরবর্তী জীবনে স্বনির্ভর করে তোলে। বিদ্যালয়ে কারুশিল্প নির্বাচন ও তার শিক্ষণ পদ্ধতি আনুপূর্বিক ও যথাযথ হয় তাহলে বিদ্যালয়ে শিক্ষকদের বেতন জনিত ব্যয় নির্বাহ করা যাবে। বিদ্যালয় ত্যাগের পর শিক্ষার্থীরা মার্জিত ও সত্যনির্ভর জীবনযাত্রার প্রতি দায়বদ্ধ হবে। শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা। এই শিক্ষার আরেকটি উদ্দেশ্য হচ্ছে আদর্শ নাগরিক তৈরি হওয়া। নমনীয় পাঠক্রম এবং মুক্ত পরিবেশ হচ্ছে এই শিক্ষার একটি বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী কাজ করতে পারবে। শিক্ষক ও ছাত্র মুক্ত মনে তাদের আগ্রহ অনুযায়ী কাজ করতে পারবে। পরীক্ষা নির্ভর পাঠের বাধ্যবাধকতা অনুযায়ী নির্দিষ্ট সময় পাঠ্যসূচি সুনির্দিষ্ট অংশ শেষ করার কোনো তাড়া থাকবে না। শিক্ষক মুক্ত মনে শিক্ষার্থীদের বিকাশের জন্য প্রয়োজনীয় পরিবেশ সংগঠিত করতে পারবেন। বুনিয়াদী শিক্ষার 7 বছরের কোর্সের রূপরেখা। জাকির হোসেন কমিটির ওপর ওয়ার্ধা শিক্ষা পরিকল্পনা বাস্তবায়নের উপযোগী একটি পাঠ্যক্রম রচনার দায়িত্ব দেওয়া হয়েছিল। কমিটির দেওয়া পাঠ্যক্রমের রূপরেখা নিম্নে আলোচিত করা হলো: কেন্দ্রীয় মৌলিক কারুশিল্প বা বৃত্তি। নির্বাচিত উৎপাদনমূলক কাজ, শিল্প বা বৃত্তির মাধ্যমে অর্জিত দক্ষতা শিক্ষার্থীকে কোর্স শেষে জীবিকা অবলম্বনে সহায়তা দান করবে। বিভিন্ন বিদ্যালয়ে মৌলিক শিল্প হিসেবে নির্বাচিত হতে পারে সুতো কাটা, কাপড় বোনা, কৃষি, ফল ও সবজির বাগান করা, কাঠের কাজ, চামড়ার কাজ। স্থানীয় ভৌগোলিক অবস্থার উপর নির্ভর করে অন্য কোনো শিল্প বা উৎপাদনমূলক কাজও স্থির করা যেতে পারে। তাহলে
মাতৃভাষা, পুরো পাঠ্যক্রম মাতৃভাষার মাধ্যমেই পরিচালিত হবে। ভাষা হিসেবে ইংরাজির কোনো স্থান থাকবে না। শিক্ষার্থীদের শিক্ষা কাজে গৃহ পরিবেশ এবং সামাজিক জীবন থেকে উদ্ভূত সাধারণ সংখ্যাগত ও জ্যামিতিক সমস্যার সমাধানের জন্য দ্রুত একটা প্রাথমিক গণিতের যে জ্ঞান সেটা রাখতে হবে। সাধারণ বিজ্ঞান, মানব কল্যাণের বিজ্ঞানের ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীরা অবহিত হবে। বিজ্ঞানের বিভিন্ন নীতি সম্পর্কে শিক্ষার্থীরা জানবে। শিক্ষার্থীদের সঠিক পর্যবেক্ষণ ক্ষমতার বিকাশ ঘটবে। সমাজবিজ্ঞানও এর অন্তর্ভুক্ত হবে। যেমন সামাজিক ভৌগোলিক পরিবেশ সম্পর্কে শিক্ষার্থীরা ধারণা জন্মাবে। জন্মভূমির প্রতি ভালোবাসা তৈরি হবে। দেশের জনগণের প্রতি গভীর অনুরাগ তৈরি হবে। বিভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ জন্মাবে। সঙ্গীত, ভালো সঙ্গীতের প্রতি মমত্ববোধ তৈরি হবে। ছন্দ, তাল, মাত্রা সঠিক বিকাশ শিক্ষার্থীদের মধ্যে গড়ে উঠবে। অঙ্কন, বিভিন্ন অবয়ব মনে রাখার ক্ষমতা জন্মাবে, সেই জন্য অঙ্কন বা আঁকা এটাও সিলেবাসের অন্তর্ভুক্ত। হিন্দুস্তানি বা হিন্দিকে একটি আবশ্যিক বিষয় হিসেবে বিদ্যালয় পাঠ্যক্রমে রাখা হয়েছে, যাতে করে জাতীয় বিদ্যালয়গুলি থেকে শিক্ষিত শিক্ষার্থীদের মধ্যে একটি সাধারণ যোগাযোগের ভাষা থাকে। নীতিশিক্ষা ও ধর্মশিক্ষা, বুনিয়াদী শিক্ষার পাঠ্যক্রমে নীতিশিক্ষা ও ধর্মশিক্ষার কোনো সংস্থান রাখা হয়নি। শিক্ষণে বৈজ্ঞানিক পদ্ধতির অনুসরণ করা হয়েছে। টেক্সট বুক নির্ভরতাকে যথাসম্ভব পরিহার করতে বলা হয়েছে। কোনো বহির পরীক্ষার ব্যবস্থা করা হয়নি। বুনিয়াদী শিক্ষার পাঠ্যসূচি যেমন সাধারণভাবে বিদ্যালয়ে পঞ্চম মান পর্যন্ত ছেলেমেয়েদের পাঠ্যসূচি অভিন্ন। পঞ্চম স্তর পর্যন্ত অর্থাৎ 5th ক্লাস পর্যন্ত ছেলেমেয়েদের পাঠ্যসূচি হচ্ছে অভিন্ন। চতুর্থ ও পঞ্চম মানের সাধারণ বিজ্ঞানের পাঠ্যসূচিকে মেয়েদের জন্য এমনভাবে পরিবর্তন করা হয়েছে যাতে গার্হস্থ্য বিজ্ঞানটাকেই অন্তর্ভুক্ত করা হয়েছে। চতুর্থ ও পঞ্চম ক্লাসে মেয়েদের জন্য গার্হস্থ্য বিজ্ঞানকে রাখা হয়েছে। ষষ্ঠ ও সপ্তম মানে পাঠরত মেয়েদের জন্য মৌলিক শিল্পের জায়গায় উন্নত গার্হস্থ্য বিজ্ঞানকেই তুলে ধরা হয়েছে। ষষ্ঠ ও সপ্তম মানে পাঠরত মেয়েদের জন্য মৌলিক শিল্পের জায়গায় উন্নত গার্হস্থ্য বিজ্ঞানকেই প্রশিক্ষণের কথা বলা হয়েছে। কারণ 1938 সালে হরিপুরা কংগ্রেসে অধিবেশনে ওয়ার্ধা স্কিম অফ বেসিক এডুকেশন অনুমোদিত হওয়ায় বুনিয়াদী শিক্ষা কার্যক্রম দ্রুত বিস্তার লাভ করতে থাকে। বুনিয়াদী শিক্ষা কার্যক্রমে সফল রূপায়ণের জন্য হিন্দুস্তানি তালিমি সংঘ গঠিত হয়। এই সংঘ হলো একটি স্বাধীন জাতীয় শিক্ষা পরিষদ। বুনিয়াদী শিক্ষার জন্য প্রতিষ্ঠিত নতুন বিদ্যালয়গুলিতে প্রশিক্ষিত শিক্ষকের প্রয়োজন মোটামুটি খুব জরুরি হয়ে ওঠে। সেই জন্য হিন্দুস্তানি তালিমি সংঘের প্রচেষ্টায় 1938 সালের এপ্রিল মাসে ওয়ার্ধাতে একটি শিক্ষণ স্কুল বা ট্রেনিং স্কুল স্থাপিত হয়। 1938 সালের এপ্রিল মাসে ওয়ার্ধাতে একটি ট্রেনিং স্কুল স্থাপিত হয়। স্থানীয় তালিমি সংঘ সেবাগ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। সেটি এক্সপেরিমেন্টাল স্কুলের মতো কাজ করছিল। সর্বভারতীয় স্তরে বুনিয়াদী শিক্ষার বিস্তার দ্রুত লয়ে চলতে থাকে। হিন্দুস্তানি তালিমি সংঘ বুনিয়াদী শিক্ষায় ক্লাস পিছু 25 জন করে ছাত্র সংখ্যা নির্ধারণ করে এবং এই সংখ্যা ক্লাস পিছু কখনো 30-এর বেশি হবে না বলে এই কথা ঘোষণা করে। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। রাজনৈতিক কারণে কংগ্রেস প্রাদেশিক মন্ত্রিসভাগুলি থেকে পদত্যাগ করে। ফলে বুনিয়াদী শিক্ষার কার্যক্রমের গতি মন্থর হয়ে পড়ে। এমনকি কোনো কোনো প্রদেশে এই কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ওড়িশা সরকার বুনিয়াদী শিক্ষা বিভাগ সরকারিভাবে বন্ধ করে দেয়। চেন্নাইয়ের কোয়েম্বাটুরে বুনিয়াদী শিক্ষণ কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। তৎসত্ত্বেও কংগ্রেস কর্মীদের উদ্যোগে বুনিয়াদী শিক্ষা কার্যক্রম চলতে থাকে। মুম্বাইয়ের পুনাতে 1939 সালে এবং দিল্লির জামিয়ানগরে 1941 সালে পরপর দুটি জাতীয় বুনিয়াদী শিক্ষা কনফারেন্স অনুষ্ঠিত হয়। মুম্বাইয়ের পুনেতে 1939 সালে এবং দিল্লির জামিয়ানগরে 1941 সালে পরপর দুটি জাতীয় বুনিয়াদী শিক্ষা কনফারেন্স অনুষ্ঠিত হয়। গান্ধীজির এই বিবর্ধিত চিন্তাভাবনা তিনি তার 75তম জন্মদিন 2রা অক্টোবর 1944 সালে একটি বক্তব্যের মাধ্যমে ব্যক্ত করেন। এই যে স্বরাজ বা গ্রাম স্বরাজের যে মন্ত্র সেটা 2রা অক্টোবর 1944 সাল তার 75তম জন্মদিনে একটি বক্তৃতার মাধ্যমে প্রকাশ করেন। বুনিয়াদী শিক্ষার এই নবোদিত কার্যক্রমকে তিনি নৈতালিম বা নতুন শিক্ষারূপে অভিহিত করেন। নৈতালিম শিক্ষার বিবর্ধিত বৈশিষ্ট্য। শিক্ষা শুধু বিদ্যালয়ে সীমাবদ্ধ থাকবে না, এটা সারা জীবনব্যাপী একটা প্রক্রিয়া। শিক্ষা দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে এবং মানুষকে সুনাগরিক করে তুলবে। এই শিক্ষায় মানুষের মধ্যে আত্মীয়তার ক্ষেত্র প্রস্তুত করবে। সেখানে কোনো সন্দেহ, সম্প্রদায়গত বিভেদ, অস্পৃশ্যতা, ঘৃণ্যতা ইত্যাদি থাকবে না। 1945 সালের জানুয়ারিতে সারা দেশের শিক্ষকদের নিয়ে সেবাগ্রামে একটি শিক্ষা সম্মেলন আয়োজন করেন গান্ধীজি। হিন্দুস্তানি তালিমি সংঘ 1945 সালে জানুয়ারিতে সারা দেশের শিক্ষকদের নিয়ে সেবাগ্রামে একটি শিক্ষা সম্মেলন আহ্বান করেন। 1945 সালে সেবাগ্রামে সম্মেলনে নৈতালিম বা নিউ এডুকেশনের শিক্ষাকে জীবনের জন্য শিক্ষা হিসেবে ভূষিত করা হয়। নৈতালিম শিক্ষা বা বেসিক এডুকেশন বা নিউ এডুকেশনকে জীবনের জন্য শিক্ষা বা এডুকেশন ফর লাইফ হিসেবে বিভূষিত করা হয়। নৈতালিম শিক্ষার স্তরবিন্যাস। প্রাক বুনিয়াদী শিক্ষা 7 বছরের কম বয়সী ছেলেমেয়েদের জন্য। প্রাক বুনিয়াদী শিক্ষা হচ্ছে 7 বছরের কম বয়সী ছেলেমেয়েদের জন্য। বুনিয়াদী শিক্ষা 7 থেকে 14 বছরের জন্য। 7 থেকে 14 বছরের কম বয়সী ছেলেমেয়েদের জন্য হচ্ছে বুনিয়াদী শিক্ষা। আর উত্তর বুনিয়াদী হচ্ছে 15 বছরের ঊর্ধ্বের ছাত্রছাত্রীদের জন্য। আর প্রাপ্তবয়স্কদের জন্য, নারী পুরুষের জন্য হচ্ছে বয়স্ক শিক্ষা। 1946 সালে বিভিন্ন প্রদেশে কংগ্রেসী মন্ত্রিসভা গঠিত হলে বুনিয়াদী শিক্ষা কার্যক্রম করার আবার গতিশীলতা লাভ করে। জাতীয় স্তরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বেসিক এডুকেশন প্রতিষ্ঠা করা হয়। এনআইবিই বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বেসিক এডুকেশন গড়ে তোলা হয়।
আচ্ছা, বিজি খের কমিটির রিপোর্ট এবং বুনিয়াদী শিক্ষা। বিজি খের কমিটির রিপোর্ট এবং বুনিয়াদী শিক্ষা। জাকির হোসেন কমিটির সুপারিশসমূহ কীভাবে বাস্তবে পরিণত করা যায় তার জন্য বিজি খেরের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। তিনি মন্তব্য করেন যে বুনিয়াদী পরিকল্পনায় উৎপাদনের থেকে শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। বুনিয়াদী পরিকল্পনায় উৎপাদনের থেকে শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। কাজের মধ্যে দিয়ে শিক্ষা দেওয়া হবে, নিম্ন শ্রেণীর কাজ হবে বৈচিত্র্যবহুল। শিক্ষার্থী যতই ওপরে উঠবে, শিল্প শিক্ষার ব্যবস্থাও তত উন্নত হবে। উৎপন্ন শিল্পদ্রব্য বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে তা স্কুল ব্যয় নির্বাহের খরচের জন্য ব্যবহার করা হবে। শিক্ষার্থীর মাতৃভাষাই হবে শিক্ষার বাহন। বুনিয়াদী শিক্ষায় কোনো পরীক্ষার ব্যবস্থা থাকবে না, এক্সটার্নাল ইভ্যালুয়েশনের কোনো ব্যবস্থা থাকবে না। শিক্ষা শেষে পরীক্ষার উপর ভিত্তি করে স্কুল ত্যাগের সার্টিফিকেট দেওয়া হবে, স্কুল লিভিং সার্টিফিকেট দেওয়া হবে শিক্ষা শেষে পরীক্ষার উপর ভিত্তি করে। উপযুক্ত ব্যক্তিদের ও ছেলেমেয়েদের শিক্ষকতা গ্রহণে উৎসাহ দেওয়া হবে, আর শিক্ষণ ব্যবস্থা শিক্ষকদের শিক্ষার মানের উন্নতি ঘটাবে। 1940 খ্রিস্টাব্দে খের কমিটি দ্বিতীয় প্রতিবেদন পাস করে এবং সেই প্রস্তাবটি গৃহীত হয়। বুনিয়াদী শিক্ষা 8 বছর কাল স্থায়ী হবে, 6 থেকে 14 বছর। এই শিক্ষাকালকে দুটি ভাগে ভাগ করা হবে। প্রথম 5 বছর হবে নিম্ন বুনিয়াদী বা জুনিয়র বেসিক, পরের 3 বছর হবে সিনিয়র বেসিক বা উচ্চ বুনিয়াদী। পরের 3 বছর হবে সিনিয়র বেসিক বা উচ্চ বুনিয়াদী। মেয়েদের প্রয়োজনীয় বিষয়সমূহ পাঠ্যক্রমে স্থান দিয়ে বুনিয়াদী শিক্ষাকে মেয়েদের উপযোগী করে তুলতে হবে। শিক্ষা উপদেষ্টা সমিতি বা ক্যাবে, সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অব এডুকেশন, বিজি খের কমিটির অধিকাংশ সুপারিশই গ্রহণ করেন। বুনিয়াদী শিক্ষা পরিকল্পনার গুরুত্ব। বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা আর্থিকভাবে স্বনির্ভরতার নীতির উপর প্রতিষ্ঠিত। তাছাড়া এই শিক্ষা পরিকল্পনা জাতীয় অর্থনীতির পুনর্গঠনে সহায়তা করে। এই ধরনের শিক্ষা গণতান্ত্রিক এবং সামাজিক। এটি একটি গণতান্ত্রিক এবং সামাজিক শিক্ষা। এখানে শ্রেণী ভেদ এবং জাতিভেদ প্রথা নেই। এটি জাতীয় সংহতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বুনিয়াদী শিক্ষা সম্পূর্ণভাবে শিক্ষার্থী কেন্দ্রিক। বুনিয়াদী শিক্ষা সম্পূর্ণভাবে শিক্ষার্থী কেন্দ্রিক। এটি শিক্ষিত ও অশিক্ষিত সম্প্রদায়ের মধ্যে বিভেদ দূরীকরণ করবে। বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা হচ্ছে সক্রিয়তা ভিত্তিক নীতির ওপর প্রতিষ্ঠিত। শিক্ষার যে সক্রিয়তা ভিত্তিক নীতি সেটার ওপর প্রতিষ্ঠিত। আমাদের ভারতবর্ষের দেশের ঐতিহ্য ও সংস্কৃতির ওপর ভিত্তি করে এটি গড়ে উঠেছে। আচ্ছা, বুনিয়াদী শিক্ষার ডিমেরিটস বা অনুজ্জ্বল দিক বা সীমাবদ্ধতা। একটিমাত্র শিল্পের মধ্যে শিক্ষার্থীর সক্রিয়তাকে সীমাবদ্ধ রাখার ফলে অনেক সময় তাদের মধ্যে কর্মতৎপরতা ব্যাহত হতে পারে এবং সৃজন শক্তির পূর্ণ বিকাশ লাভ নাও হতে পারে। অনুবন্ধ পদ্ধতি বুনিয়াদী শিক্ষার প্রধানতম ভিত্তি, তবে এর কার্যকারিতার ব্যাপারে সন্দেহ আছে। একটিমাত্র শিল্পের মাধ্যমে সমস্ত বিষয়কে অনুবন্ধ পদ্ধতিতে আনা যায় না। একটি বিশেষ শিল্পে শিক্ষা ব্যবস্থাকে সীমাবদ্ধ রাখার ফলে শিক্ষার বহুমুখী চাহিদা অতৃপ্ত থেকে যায়। এবং এর ফলে তার মানসিক অনুভূতিমূলক বিকাশগুলি বাধাপ্রাপ্ত হয়। স্বনির্ভরতার প্রশ্নটি অবৈজ্ঞানিক ও অবাস্তব। ইংরাজিকে কোনো স্থান দেওয়া হয়নি, এটি যুক্তিযুক্ত কখনোই নয়। এই শিক্ষা পরিকল্পনা কখনোই জাতীয় পরিকল্পনার অংশ হয়ে উঠতে পারেনি, কারণ সমাজের মধ্যবিত্ত উচ্চবিত্ত শ্রেণীর মানুষ এই শিক্ষা পরিকল্পনাকে নিম্নমানের মনে করত। এই